আচ্ছা, আমি মেকানিক্যাল প্রপার্টি পড়ানো শুরু করেছিলাম গত ক্লাসে। তো মেকানিক্যাল লোড দিলে ইনিশিয়ালি কি হয়, ইলাস্টিক ডিফর্মেশন হয়। এরপরে একটা পয়েন্টে আসে যখন কি হয়, ইল্ড পয়েন্ট ক্রস করা, ইল্ড পয়েন্ট অ্যাটেন্ড করা, ইল্ড পয়েন্ট ক্রস করা মানেই তখন পার্মানেন্ট ডিফর্মেশন হওয়া শুরু হয়। এরপরে আস্তে আস্তে লোড বাড়ে, কি ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম স্ট্রেস যেটা সেই পয়েন্টে আসে। তারপরে আবার কি নেকিং শুরু হয়, এরিয়া কমতে থাকে একসময় ফেল করে, ফেলিয়ার স্ট্রেন্থ। এখন মেকানিক্যাল লোড দিলে যে যে ম্যাটেরিয়াল যতটুকু প্লাস্টিক্যালি ডিফর্ম হতে পারে সেটা হচ্ছে তার ডাক্টিলিটি। ডাক্টিলিটি মেজার করার একটা ওয়ে হচ্ছে পার্সেন্টেজ ইলামিনেশন বের করা। এটা সমান সমান হচ্ছে কি, তোমার টেস্টের সময় লেন্থ যেটুকু বাড়ে সেটাকে অরিজিনাল লেন্থ দিয়ে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করো, সেটা হচ্ছে পার্সেন্টেজ ইলামিনেশন। এই পার্সেন্টেজ ইলামিনেশন বা এভেলটা যদি তোমার 5-এর বেশি হয়, সেটা কিন্তু সেই ম্যাটেরিয়ালটাকে বলতে পারো ডাকটাইল। যদি 5-এর ইলামিনেশন 5-এর কম হয়, সেটাকে বলতে হবে হচ্ছে ব্রিটেল। আচ্ছা, এখন ডাক্টিলিটি মেজার করা হয় টেনসাইল লোড দিলে। যদি কোনো মেটাল তুমি কম্প্রেশন লোড দাও, তাহলে যে কোনো ম্যাটেরিয়াল যে পরিমাণে ডিফর্ম, প্লাস্টিক্যালি ডিফর্ম হতে পারবে, সেটা হচ্ছে তার ম্যালেবিলিটি। তাহলে ডাক্টিলিটি ম্যালেবিলিটি দুটাই কিন্তু তোমার কি এক্সটেনশনের পরিমাণ, কিন্তু কি একটা হচ্ছে টেনসাইল লোড দিলে পাওয়া যায়, একটা হচ্ছে কম্প্রেশন লোড দিয়ে পাওয়া যায়। আচ্ছা, আরো কয়েকটা কথা বলছিলাম। একটা হচ্ছে তোমার রেজিলিয়েন্স কি, তুমি যে কোনো ম্যাটেরিয়াল ইউজ পর্যন্ত যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে সেটা হচ্ছে তার রেজিলিয়েন্স। আর টোটাল ফ্র্যাকচার পর্যন্ত যে কোনো ম্যাটেরিয়াল যে এনার্জি অ্যাবজর্ব করে ফ্র্যাকচার হওয়া পর্যন্ত, সেটা হচ্ছে তার টাফনেস। টাফনেস বেশি হবে কার, যার মোটামুটি স্ট্রেংথ তো বেশি হবে এবং যার ডাক্টিলিটি বেশি, তারাই কিন্তু বেশি টাফ হয়। শুধুমাত্র স্টিফনেস বাড়লেই টাফ হবে, বা যার ইলংগেশন বেশি সে কিন্তু শুধু টাফ না, টাফ হতে হলে কি হতে হবে, ইলংগেশনও বেশি হতে হবে, ডাক্টিলিটি বেশি থাকতে হবে, স্ট্রেংথও বেশি থাকতে হবে। একটু আস্তে কথা বলতে, আমি ক্লাস করছি। তাহলে তোমার টাফনেস মেজার করার একটা ওয়ে কি, টেনসাইল টেস্ট করবা, স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকবা, কার্ভের আন্ডারে যে এরিয়াটা সেটাই হচ্ছে টাফনেস। টাফনেস মাপা আরেকটা ওয়ে হচ্ছে ইম্প্যাক্ট টেস্ট করা। তো ইম্প্যাক্ট টেস্ট যদি তুমি করো, ইম্প্যাক্ট টেস্ট থেকেও কিন্তু কি মেশিনটা টাফনেস বলে দেয়। এই পর্যন্ত আমি গতকালকে বলছিলাম। এখান থেকে কোনো কোশ্চেন করা ছিল? আচ্ছা, এখন দেখো, এখন আবার একই জিনিসই আবার আসি। তুমি তিনটা টেনসাইল টেস্ট করা হয়েছে এবং তিন ধরনের ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখানো হচ্ছে। একটা দেখো অনেক বেশি ডাকটাইল, তার ক্ষেত্রে কি প্রথমে ইল পয়েন্ট আছে, এরপরে কি দেখো এই তিনটা ম্যাটেরিয়াল তিনটাই কিন্তু অ্যাগেন্স্ট স্টিফনেস। কিন্তু একজন আছে কি বেশি ডাকটাইল, তার ক্ষেত্রে ইল পয়েন্ট দেখা যাচ্ছে, ইউটিএস দেখা যাচ্ছে, ফ্র্যাকচার পয়েন্ট লাস্টে গিয়ে দেখা যাচ্ছে। যে হচ্ছে মডারেটলি ডাকটাইল, মানে বেশি ডাকটাইলও না ব্রিটেলও না, তার ক্ষেত্রে ইল পয়েন্ট দেখা যাচ্ছে, ইউটিএস দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কেউ বলে দেখি যে এই মাঝখানের যেই ম্যাটেরিয়ালটা কার্ভ দেখানো হচ্ছে, সেটার ক্ষেত্রে ফেলিয়ার স্ট্রেন্থ কোনটা, বলো? মডারেটলি ডাকটাইল, তার ক্ষেত্রে ফ্র্যাকচার স্ট্রেন্থ কোনটা, কোথায় গিয়ে ফ্র্যাকচার হচ্ছে এই কার্ভ অনুযায়ী? কার্ভের লাস্ট পয়েন্ট। লাস্ট পয়েন্ট কোনটা, এটা না? তার মানে এর ক্ষেত্রে কি ইটিএস ও যা, ফ্র্যাকচার স্ট্রেন্থ টাই। যে একদমই ব্রিটেল তার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো তার ক্ষেত্রে কি তার এখানেই শেষ, তার মানে এটাই তার ইটিএস, এটাই তার হচ্ছে কি ফ্র্যাকচার পয়েন্ট। তার ক্ষেত্রে কি ইলংগেশন কি একদমই কম। তাই তাহলে যেগুলো বেশি ব্রিটেল ম্যাটেরিয়াল সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইলংগেশন টেনসাইল টেস্ট করলে বা তার ইলংগেশন অনেক কম। এটা একটা কারণ, যে কারণে আসলে কি যেগুলো বেশি ব্রিটেল ম্যাটেরিয়াল, যেমন ধরো সিরামিক, তাদের ক্ষেত্রে জেনারেলি টেনসাইল টেস্ট আসলে করা হয় না। কারণ কি, আসলে তার অন্যান্য প্রপার্টি গুলো পাওয়াই যায় না টেনসাইল টেস্ট করলে। এই আরেকটা এইটা একটা কারণ। আরো কিছু কারণ আছে যে জেনারেলি কি থাকে, অনেক মানে যেগুলো ব্রিটেল ম্যাটেরিয়াল সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ফ্ল থাকে, ক্র্যাক থাকে, যার জন্য কি টেনসাইল টেস্ট করতে গেলেই দেখা যায় কি ভেঙে যায়। আবার ওই টেনসাইল টেস্টের স্যাম্পলটা কি কি ধরনের হয়, ডগবন হয় না, যে মাঝখানে চিকন দুই পাশে মোটা। যারা যারা বিটেল তাদের ক্ষেত্রে কিন্তু ডগবন শেপ বানানোই যায় না, বানাতে গেলেই ভেঙে যায়। আবার এইসব যদি বানানো যায়, তারপর দেখা যায় কস্ট অনেক বেশি। এই কয়েকটা কারণে জেনারেলি যেগুলো বিটেল ম্যাটেরিয়াল সেগুলোর ক্ষেত্রে আসলে টেনসাইল টেস্ট খুব বেশি করা হয় না। তাদের ক্ষেত্রে কি করা হয়, বেন্ড টেস্ট করা হয়, যেটা আমি আগে বলছিলাম যে বেন্ড টেস্ট। বেন্ড টেস্ট আরেকটা নাম হচ্ছে ফ্লেক্সার টেস্ট। ফ্লেক্সার টেস্ট কেমন দেখো, সেটআপটা একটু দেখো। যে মাঝখানে যে যেটা বিটেল ম্যাটেরিয়াল তাকে রাখা হচ্ছে, কি করছে, নিচের থেকে সাপোর্ট দেওয়া হয়, উপর থেকে লোড দেওয়া হয়।
এটা দুই ধরনের সেটআপ আছে বেন টেস্টে, এটাকে ফ্লেক্সার টেস্টও বলে। 3 পয়েন্ট টেস্ট, 4 পয়েন্ট টেস্ট। 3 পয়েন্ট টেস্টে কি দুইটা সাপোর্ট থাকে, একটা লোড থাকে। আর 4 পয়েন্ট টেস্টে দুইটা লোড থাকে, দুইটা সাপোর্ট থাকে। এই দুই ধরনের সেটআপ যে কোনো সেটআপই হোক না কেন, এটাকে বলা হচ্ছে যে বেন টেস্ট। আচ্ছা, এখন কেউ বলো দেখি তাহলে এরকম লোড দিলে কি হবে, সাপোর্টটা কোন দিকে বাঁকবে? নিচ থেকে বাধা দিয়েছে, উপর থেকে চাপ দিচ্ছে, তাহলে কি হবে? কোন দিকে, কোন দিকে বাঁকা শুরু হবে স্যাম্পলটা? স্যার লোড বরাবর। ওটা বারবার কোন দিকে? নিচের দিকে। যেমন এরকম তুমি এখানে সাপোর্ট দিলে, উপর লোড দিলে, তাহলে কি হবে? সে আস্তে আস্তে এরকম বাঁকবে না, এরকম বেঁকে যাবে না? তাহলে বেন্ড টেস্ট করলে কি পেলা তুমি? এখান থেকে একটা কি ইলংগেশন, সরি এখানে ডিফর্মেশন পেয়ে গেল না? টেস্ট যখন শেষ হয়ে গেল, এরকম একটা কি ডিফ্লেকশন, ডিফর্মেশন এগেইনস্ট স্ট্রেস কার্ভ তো প্লট করাই যাবে। তাহলে আগে টেন্সেলের ক্ষেত্রে যেরকম তুমি স্ট্রেস স্ট্রেইন কার্ভ পেয়েছিলে, এখানেও কিন্তু কি বেন্ড টেস্ট করলেও কিন্তু এরকম স্ট্রেস স্ট্রেইন কার্ভ পাওয়া যাবে। তাহলে এখান থেকে কিন্তু তোমার কি মডুলাস, যে মডুলাস বা তোমার স্ট্রেংথ, সেগুলো কিন্তু বের করা যাবে। এখানে একটু ভুল হয়েছে, এটা ইলাস্টিক মডুলাস না, এটা হচ্ছে ফ্লেক্সার মডুলাস বা বেন্ড মডুলাস, যে কোনো একটা বলেন তুমি। ফ্লেক্সার বলে ফ্লেক্সার স্ট্রেংথ জেনারেলি বলে, ফ্লেক্সার মডুলাস আর ফ্লেক্সার স্ট্রেংথ। এখন এখানে দেখো যদি রেক্টাঙ্গেল স্যাম্পল হয় তাহলে একরকম, সার্কুলার স্যাম্পল হয় তাহলে টেস্ট তো একই রকম, কিন্তু তোমার ক্যালকুলেশন করা ইকুয়েশন গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট আর কি। এখানে এফ হচ্ছে দেখো কি ম্যাক্সিমাম লোড, এল হচ্ছে স্প্যান লেন্থ। স্প্যান লেন্থ মানে হচ্ছে তোমার ওই যে দুইটা পয়েন্টে, যে এখান থেকে এই পর্যন্ত সাপোর্টেড ডিসটেন্স, এটা বলে স্প্যান লেন্থ। ডেল্টা হচ্ছে ডিফর্মেশন, মানে কতটুকু বেন্ড করবে। আচ্ছা, ডাব্লিউ হচ্ছে তার উইথ, আর এইচ হচ্ছে তার হাইট। তুমি যদি স্যাম্পলের এগুলা ভ্যালু বসায় দাও, তাহলে তুমি কি ফ্লেক্সার স্ট্রেন্থ বা ফ্লেক্সার মডুলাস বের করতে পারবো। তো ফ্লেক্সার মডুলাসকে অনেক সময় মডুলাস অফ রাপচারও বলে, এমওআরও বলে আর কি। ঠিক আছে, বেন্ড সম্পর্কে কোন কোশ্চেন করবা? বেন্ড টেস্ট সম্পর্কে কেন করা হচ্ছে তাহলে তাহলে কি জেনারেলি যেগুলো ব্রিটেল, সেগুলো ক্ষেত্রে কিন্তু বেন্ড টেস্ট বেশি করা হয়, কিন্তু তাই বলে এমন না। তোমার পলিমার, তারপরে কিরম পলিমার, মেটাল, এরপর কম্পোজিট, এদেরও কিন্তু বেন্ড টেস্ট করা হয়। বেশি করা হয় আর কম্পালসারি করতে হয় আসলে করা, যেগুলো ব্রিটেল তাদের ক্ষেত্রে আর কি। স্যার কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় স্যার ইউটিএস থেকে ফ্র্যাকচার স্ট্রেন্থ একটু কম হয়, এটা আসলে স্যার ইউটিএস কন্ডিশনটা কি? থেকে ফ্যাকাল্টি কম, এটা তো জেনারেলি হবে। তুমি তুমি আচ্ছা বলো, আমি তুমি ভুলে গেছো, কালকে শুরু নাই তোমার ইউটিএস থেকে নেকিং শুরু হয় না? নেকিং হওয়া মানে কি? ডামিটা স্যার কমা চেঞ্জ হয়, ডামিটা কমা চেঞ্জ হয়। ডামিটা যখন কমতে থাকবে তখন কি সে কি লোড নিতে পারবে? যেহেতু তার ক্রস সেকশন এরিয়া কমে যাবে, তখন তাহলে কি তার অবশ্যই লোড কম হবে। তখন তাই সেজন্য কি হয় দেখো, ইউটিএস থেকে আস্তে আস্তে কম কমে না, কমতে 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 একসময় কি ফ্র্যাকচার হয়। ফ্র্যাকচার হওয়ার জন্য স্যার কন্ডিশন হলো ইউটিএস হতেই হবে, না, ইউটিএস মানে কি? ক্রস করতে হবে স্যার ইউটিএস হচ্ছে ইউটিএসটা। তোমার ম্যাক্সিমাম স্ট্রেস পয়েন্ট। এখন এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে মডারেট যে ডাক্তার, তার ক্ষেত্রে কি হচ্ছে, ইউটিএস এসে এসে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, এরপর সে কি ইলংগেট করছে না। কিন্তু যে বেশি ডাক্তাইল সে কিন্তু তারপর অনেক ইলংগেট করছে, তারপরে কিন্তু ছিটছে। আর যে ব্রিটেল, তার ক্ষেত্রে দেখো ইলামেশন কিন্তু একদমই নাই। সে কিন্তু যেখানেই তার, যেখানে যেই মুহূর্তেই তার ম্যাক্সিমাম পয়েন্ট হলো, সেই পয়েন্টেই সে কি ফেল করে গেল। তার ইলামেশন কি একদমই কম। ওই যে বললাম না, 5% কম হলে এটাকে কি বলতে হবে? ব্রিটেল। তোমার প্রশ্ন কি ছিল, কেন কম লোডে ফ্র্যাকচার হচ্ছে, তাই তো? স্যার ফ্র্যাকচার স্ট্রেন্থের ক্ষেত্রে কন্ডিশন কি স্যার ইউটিএস অতিক্রম করতে হবে স্যার? হ্যাঁ, ইউটিএস এর পরে, হ্যাঁ ইউটিএস এর পরে, হ্যাঁ ইউটিএস মানে কি, তুমি যে কোনো একটা ম্যাটেরিয়ালের সবচেয়ে, যে টেস্টের মধ্যে যে পয়েন্টে তার সবচেয়ে বেশি স্ট্রেংথ, সেটা হচ্ছে তার ইউটিএস। জেনারেলি তো ইটিএস মানে কি, তোমার তো ম্যাক্সিমাম স্ট্রেস, তাহলে এরপরে তো ফেল হবে, তার আগে ফেল হবে কিভাবে? ফেল হওয়া মানে কি, যে পয়েন্টে ফেলিয়ার, ফ্র্যাকচার হয়ে যাবে, সেটা হচ্ছে ফেলিয়ার। সেটা ইউটিএস হতে পারে, তার থেকে কম হতে পারে। আগে তো আর হবে না, বুঝছো না? পরেই হবে, কিন্তু ভ্যালুটা তোমার কি হবে, ইউটিএস থেকে কম হতে পারে, ইউটিএস এর সমান হতে পারে। এবার আমি বলছি হচ্ছে হার্ডনেস। হার্ডনেস তোমার যেই ম্যাটেরিয়াল গুলো শক্ত, তাদের হার্ডনেস জেনারেলি বেশি হয়। তাহলে হার্ডনেস টেস্টটা একটু ভালো, কারণ কি অনেক সিম্পল। এই হার্ডনেস টেস্ট করলে, যেমন টেনসাইল বেন্ড টেস্ট করলে কি স্যাম্পল তো ডিস্ট্রয় হয়ে যায়, হার্ডনেস টেস্ট করলে কিন্তু স্যাম্পল ডিস্ট্রয় হয় না। আর অনেক সময় হার্ডনেস, যদি হার্ডনেস বের করে থাকো, সেখান থেকে অন্যান্য প্রপার্টিও পাওয়া যায় আর কি। তো হার্ডনেস বের করার অনেকগুলা ওয়ে আছে, এই যেমন নাম দেওয়া আছে, মোর হার্ডনেস আছে, রকওয়েল, পিনেল, অনেক ভাবে তুমি হার্ডনেস মেজার করতে পারো আর কি। সবচেয়ে প্রথমে যখন হার্ডনেস মেজারমেন্ট শুরু হলো, একটা ভদ্রলোক, তার নাম ছিল মোর।
সে কি করলো, সে 10টা ডিফারেন্ট ম্যাটেরিয়াল সিলেক্ট করলো আর কি, 1 থেকে 10 নাম দিল, এগুলো নাম দিল হচ্ছে স্কেলে 1 থেকে 10 দিল। সে কি করলো, সে তখন প্রথম থেকে শুরু করলো, যে ম্যাটেরিয়াল তুমি হার্ডনেস মাপবে সে কি করলো, সেই ম্যাটেরিয়াল গুলো দিয়ে স্ক্র্যাচ করা শুরু করলো। মনে করো প্রথমে 1 দিয়ে স্ক্র্যাচ করলো, দেখলো কি যে তোমার যে ম্যাটেরিয়াল হার্ডনেস মাপবা তার মধ্যে কোনো স্ক্র্যাচ পড়ে নাই। এবার 2 নাম্বার দিয়ে করলো, তাও দেখলো যে পড়ে নাই। তারপর 3 নাম্বার দেখলো, দেখা গেলো যে 3 নাম্বারে একটা স্ক্র্যাচ পড়ে গেল। তখন সে কি বললো, তাহলে এই ম্যাটেরিয়ালটা হার্ডনেস হবে কার, জিপসাম আর মানে ক্যালসাইটের মাঝখানে, যেখানে স্ক্র্যাচ পড়লো তখন সে বললো তাহলে ওই ম্যাটেরিয়ালের হার্ডনেস হবে সেটা এবং তার আগেরটার মাঝামাঝি কোনো একটা ভ্যালুতে। তাহলে আসলে সে একটা আবিষ্কার করেছিল, কিন্তু সে কিন্তু এক্সাক্ট ভ্যালুটা বলতে পারছিল না, সে জাস্ট কোয়ালিটি বলছিল যে এই ম্যাটেরিয়ালটা হার্ডনেস হয় এর থেকে কম হবে বা এর থেকে বেশি হবে, এরকম বলছিল সে। কিন্তু যেহেতু সে কোনো একটা পার্টিকুলার ভ্যালু বলতে পারছিল না, পরে জন্য কি হলো, আর অনেকগুলো হার্ডনেস মেজারমেন্ট টেকনিক আসলো আর কি, যেমন ধরো ব্রিনেল আসলো, রকওয়েল আসলো, ভিকার আসলো, নোপ আসলো। এগুলো সবগুলোতে কি করে, তোমার যে কোনো একটা ইন্ডেন্টার মানে কোনো একটা বল বা কোনো একটা ইয়ে দিয়ে ডায়মন্ডের মতো একটা স্যাম্পল দিয়ে ইন্ডেন্ট করে, মানে চাপ দেয় উপর থেকে। চাপ দিলে ইন্ডেন্ট মানে কি, গর্ত হয়ে যাওয়া। ইন্ডেন্টার দিয়ে চাপ দিলে দেখা যায় কি যে তুমি যে হার্ডনেস পাবা তার মধ্যে একটা গর্ত হবে। সেই গর্ত থেকে এবং এই বলের ডায়ামিটার বা বল এই তোমার যে ইন্ডেন্টার ডাইমেনশন থেকে হার্ডনেস বের করে ফেলা যায় আর কি। তো এখন যে অনেকগুলো স্কেল আছে সবগুলোর ক্ষেত্রে পার্থক্য কি, তোমার বলগুলা হয় তোমার ইন্ডেন্টার পার্থক্য আছে, নাহলে তোমার কি পার্থক্য আছে, ইন্ডেন্টারের মাধ্যমে কত লোড দিবা সেগুলো ভ্যারি করে আর কি। আবার সব ম্যাটেরিয়ালের জন্য কিন্তু সবগুলো হার্ডনেস টেস্টিং টেকনিক অ্যাপ্লাই করা যায় না, বুঝছো। যেমন এই তোমার টেবিল দেওয়া আছে কোনটার ক্ষেত্রে কোন ধরনের হার্ডনেস মেজার করতে হবে সেগুলো বলা আছে। আবার যেমন রকওয়েলের কিন্তু নাম রকওয়েল, কিন্তু কি অনেকগুলো স্কেল আছে, এ বি সি ডি ই এফ। যত নিচের দিকে আসবা, যত পরের দিকে আসবা, তত কম হার্ডনেস স্যাম্পলের জন্য টেস্টটা আসে আর কি। তাহলে এগুলো সবগুলাই কি তুমি এখান থেকে ভ্যালু বলতে পারবা, সবগুলাই কিন্তু কি এগুলো হার্ডনেস মেজারমেন্টের টেকনিক, কিন্তু এক একটা এক ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হার্ডনেস টেস্টিং এক এক রকম। তোমাদের ল্যাবে কি হার্ডনেস টেস্ট করছো? জি স্যার। কোনটা করছো, রকওয়েল? স্যার ব্রিনেল হার্ডনেস টেস্ট। ব্রিনেল করেছো, রকওয়েল করনি? ব্রিনেলের সময় কি একটা ইকুয়েশন ইউজ করতে হয় না? ব্রিনেল হার্ডনেসে তোমাদের কি একটা ইকুয়েশন দেখিয়েছিল স্যার? জি স্যার। হ্যাঁ, সেখানে তোমার কি 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 লেগেছিল? স্যার লোড লেগেছে, ফোর্স, লোড লেগেছে, তারপর তোমার ডায়ামিটার লাগেনি, এই যে তোমার ডায়ামিটার। জি ইন্ডেন্টার স্যার, লেগেছে, ইন্ডেন্টার, তারপর ডায়ামিটার। যেটা তোমার ইন্ডেন্ট হয়েছে সেটাও ডায়ামিটার লেগেছে। জি স্যার। সেখান থেকে তুমি বের করতে ফেলেছো। কিন্তু যদি রকওয়েল ইউজ করতে, রকওয়েলে কিন্তু মেশিনটাই বলে দেয় আর কি, রকওয়েলে কোনো ক্যালকুলেশন করতে হয় না, যে মেশিন দিয়ে টেস্ট করে সেই মেশিনেই তোমার ডায়াল থাকে, সেখান থেকেই ভ্যালু বলে ফেলে আর কি। তো ব্রিনেল ল্যাবে যেটা করতে হয় আবার ক্যালকুলেশন করতে হয় আর কি। যাই হোক, সবগুলাই তুমি তোমার ম্যাটেরিয়াল অনুযায়ী তুমি বিভিন্ন বিভিন্ন হার্ডনেস টেস্টিং টেকনিক তুমি অ্যাপ্লাই করতে পারবে আর কি। যা একটা সুবিধা আছে হার্ডনেস, একটু আগে বললাম যে তুমি যদি হার্ডনেস বের করতে পারো সেখান থেকে অনেক সময় টেনসাইল স্ট্রেংথ বের করে ফেলা যায়। যেমন এখানে 2 ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখাচ্ছে, কাস্ট আয়রনে দেখাচ্ছে, ব্রাসে দেখাচ্ছে। তুমি যদি হার্ডনেস জানো সেখান থেকে তুমি কি করতে পারবা, তুমি এটা স্ট্রেংথ কত সেটা বলে দিতে পারবা। আবার হার্ডনেস একটা সুবিধা আছে যে হার্ডনেস একটা টেবিল আছে, তুমি যে কোনো একটা স্কেলে যদি হার্ডনেস বের করো সেখান থেকে তুমি অন্য একটা স্কেলে হার্ডনেসটা কনভার্ট করে নিতে পারবে আর কি। যেমন তুমি তোমার যেটা করেছো ব্রিনেল তুমি যদি মনে করো 100 পাও, সেটা ইকুইভ্যালেন্ট কি হবে, রকওয়েল বিতে হবে 60, বুঝতে পারছো, এরকম আর কি। বা তুমি যদি 200 পেতা তাহলে সেটা ইকুইভ্যালেন্ট রকওয়েলে হতো কত, অ্যারাউন্ড কত, ধরো 90, এরকম আর কি। মানে একটা স্কেলে তুমি হার্ডনেস যদি মেজার করতে পারো সেখান থেকে তুমি কি অন্য স্কেলে নিয়ে যেতে পারো সেই ভ্যালুটাকে, এটা সুবিধা আছে। আর একটা সুবিধা হচ্ছে তুমি হার্ডনেস থেকে অনেক সময় স্ট্রেংথ পাওয়া যায় আর কি। হার্ডনেস সম্পর্কে কোনো কোশ্চেন আছে? এরপরে আরো 2টা টার্ম একটু আমি বলতে চাই। 2টা টার্ম হচ্ছে তোমার, আবার একটু বলি, তুমি যখন লোড দিবা প্রথমে ইলাস্টিক ডিফর্মেশন, ইল্ড পয়েন্ট ক্রস করে গেলে প্লাস্টিক ডিফর্মেশন। কাজে তুমি যদি চাও যে তোমার তোমার ম্যাটেরিয়াল ডিফর্ম করবে না, তোমার কি করতে হবে, ইল্ড স্ট্রেন্থটাকে বেশি রাখতে হবে। ইল্ড স্ট্রেস কেমন ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে যার ইল্ড স্ট্রেস বেশি। আবার তুমি যদি চাও যে তুমি তোমার ম্যাটেরিয়াল ডিফর্ম হয়ে যাক, তখন কি করতে হবে, এমন ম্যাটেরিয়াল চুজ করতে হবে যার ইল্ড স্ট্রেন্থ কম। এখন এখানে 2টা স্ট্রেসের কথা বলছি, একটা হচ্ছে ডিজাইন স্ট্রেস, একটা হচ্ছে সেফ বা ওয়ার্কিং স্ট্রেস। ডিজাইন স্ট্রেসটা কি, এন প্রাইম ইনটু সিগমা সি। সিগমা সিটা হচ্ছে তুমি যখন সার্ভিসে দিবা বা অ্যাপ্লিকেশনে দিবা তখন তার উপর যে অ্যাকচুয়াল লোড পড়বে সেটা সিগমা সি। আর এন প্রাইম হচ্ছে তোমার দেখো কত, 1.2 থেকে 4। তাহলে তুমি যে স্ট্রেস কাজ করবে সেটাকে তুমি এন প্রাইম দিয়ে গুণ করো, তাহলে এই ভ্যালুটা কি হবে, বেশি হয়ে যাবে। সেই ভ্যালুটা হচ্ছে সিগমা ডি, ডিজাইন স্ট্রেস। তার মানে আসলে কি বোঝাচ্ছে এখানে, তুমি যখন ডিজাইন করবা
কোনো ম্যাটেরিয়াল, তখন তার তুমি যে স্ট্রেসটা ডিজাইন করবে, যত স্ট্রেস সহ্য করতে পারে, সেটা অবশ্যই কি হবে, তোমার যে স্ট্রেস ওখানে থাকবে অ্যাপ্লিকেবল হবে তার থেকে বেশি না কম? কি এন প্রাইম যেহেতু একের থেকে বেশি, ডিজাইন স্ট্রেস অবশ্যই কি হতে হবে, সিগমা সি থেকে বেশি হতে হবে। আরেকটা ভ্যালু টার্ম বলতেছে ওয়ার্কিং স্ট্রেস, সিগমা ডাব্লিউ সমান সমান হচ্ছে সিগমা ওয়াই বাই এন। এন এর ভ্যালু একের থেকে বেশি, এনটা হচ্ছে সেফটি অফ ফ্যাক্টর। যদি একের থেকে বেশি হয় তাহলে ওয়ার্কিং স্ট্রেস কি হবে, সিগমা ওয়াই থেকে কম না বেশি? বেশি হবে স্যার। এন হচ্ছে একের থেকে বেশি, তাহলে সিগমা ডাব্লিউ সিগমা ওয়াই থেকে কম না বেশি? স্যার কম হবে স্যার। কম হবে। তার মানে কি, তুমি তুমি যখন তুমি কাজ করবা তাহলে কি হবে, তোমার ওয়ার্কিং স্ট্রেসটা অবশ্যই কি সিগমা ওয়াই থেকে কি হবে, কম হবে। তার মানে কি হবে, সেখানে ইলাস্টিক প্লাস্টিক ডিফর্মেশন হবে না, কারণ তোমার কি ওয়ার্কিং স্ট্রেসটা কি ইল থেকে কম। তাই এই দুটো ইকুয়েশন একটু জেনে রাখা দরকার আছে, কি সিগমা ডি হচ্ছে ডিজাইন স্ট্রেস, সিগমা ওয়াইটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস। এখন একটা অঙ্ক দেখো দেওয়া আছে, খুবই সহজ একটা অঙ্ক। তোমার একটা স্টিল রডের, কার্বন স্টিল রডের ডায়ামিটার মেজার করতে হবে। বলা আছে যে সেখানে লোড দেওয়া হবে 220 কিলো নিউটন। তোমার এন এর ভ্যালু, সেফটি অফ ফ্যাক্টর হচ্ছে 5, ইল স্ট্রেস দেওয়া আছে, ইউটিএস দেওয়া আছে। তো তোমরা তো একটু আগে দেখলা যে ওয়ার্কিং স্ট্রেস সমান সমান কি, সিগমা ওয়াই বাই এন। এখানে সিগমা ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এন এর ভ্যালু দেওয়া আছে, তো স্ট্রেস সমান সমান কি, স্ট্রেস কি সমান সমান? ফোর্স বাই এরিয়া। হ্যাঁ, তো ফোর্স হচ্ছে 220 কিলো নিউটন। যেহেতু এটা একটা সার্কুলার রড, এটা এরিয়া হচ্ছে কি পাই ডি স্কয়ার বাই 4। এখান থেকে তুমি সহজেই কি ডি বের করে ফেলতে পারবে। খুবই সহজ একটা অঙ্ক আর কি। আচ্ছা, এই স্লাইডটা মেকানিক্যাল প্রপার্টি বলা হয়ে গেল, বলে কোনো কোশ্চেন থাকলে করো। এই স্লাইড থেকে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। যেখান থেকে জেনারেলি পরীক্ষা এক সেট প্রশ্ন থাকে আর কি, এই চ্যাপ্টার এই স্লাইড থেকে। হ্যাঁ, তো এখানে অঙ্ক থাকবে এবং থিওরিও থাকবে প্রশ্নটাতে আর কি। যে ইকুয়েশন গুলা এখানে স্লাইডের মধ্যে আছে সেগুলো যে কটা অঙ্ক করা আছে করাই দেওয়া আছে, বা বাকি যে ইকুয়েশন গুলো আছে অঙ্ক দেওয়া নাই, সেখান থেকেও কিন্তু অঙ্ক আসতে পারে। কোশ্চেন থাকলে করো, জিজ্ঞেস করার থাকলে করতে পারো।